তুমি থাকতে বাধ্য। হুম। আমি বাধ্য করব? দরকার পড়লে সব কাজ ফেলে সারাদিন আমার সামনে বসিয়ে রাখবো। শোভনের এমন কথা শুনে বেশ অবাক হয় মেঘলা, সাথে রাগও হয়। শোভন যা বলবে তাই হবে না? হসপিটালটা ওদের বলে, ওর কথায় চলতে হবে নাকি? আর এসব কথার মানে কি? হঠাৎ কেন এসব বলছে? কেন ও সামনে বসে যাবে? আর এইটুকু কারণে এত রেগে যাওয়ার মানেটা একদমই বোধগম্য হচ্ছে না মেঘলার। কি চায় ছেলেটা? এত রাগ দেখে কি পায়? সবকিছুর জন্য রাগ না দেখালে কি হয় না? আর সব রাগই কি ওর উপরে দেখাতে হয়? মানুষকে মানুষ বলে মনে হয় না নাকি? সবাইকে নিজের মতো গন্ডার ভাবে হয়তো। ভাবলো মেঘলা। মেঘলা রেগে বলে, আপনার কথায় সব হবে নাকি? কে আপনি? কেন আপনার কথা আমি শুনবো? দরকার পড়ে আমি এ জব ছেড়ে দিব, তাও আপনার কথা শুনতে বাধ্য নই আমি। মেঘলার কথা শুনে শোভনের মাথা রক্ত উঠে যায়। মেঘলা ডান হাতে বাহু চেপে নিজের কাছে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে খুব বেড়েছ না? আমার সাথে এমন করে কথা বলার সাহস পাও কোথা থেকে? আর কি বললে? জব ছেড়ে দিবে? তুমি বোধহয় ভুলে গেছো, একটা পেপারে সাইন করেছিলে। আমাদের হসপিটালের নিয়ম অনুযায়ী 2 বছরের আগে কেউ নিজ থেকে রিজাইন নিতে পারে না। মেঘলা হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, এভাবে চেপে ধরার কোনো ধরনের ভদ্রতা স্যার? ছাড়ুন আমায়। আপনাকে বলছিলাম আমার দূরে থাকতে। ছিটকে ছেড়ে দেয় শোভন। কেন মেঘলার মুখে স্যার সম্বোধনটা ওর পছন্দ হচ্ছে না। এ স্যার শব্দটা শুনলে রাগ হচ্ছে, কিন্তু কেন ও নিজে জানে না। এই স্টুপিড মেয়েটা হয়তো জাদু টোনা করে ওর মাথাটা বিগড়ে দিচ্ছে। মেঘলা রাগ দেখে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে শোভন শক্ত কণ্ঠে বলে, ওই রনি থেকে দূরে থাকবে। কথা তো দূরে থাক, আমি যেন তোমায় ওর আশেপাশে না দেখি বলে নিজের কাজে মন দেয় শোভন। শোভনের এমন গা জ্বালানো কথা শুনে মেঘলার শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে। ও রনির সাথে কথা বলবে, তাতে শোভনের কি? মেঘলা ডেকে শোভনের সামনে গিয়ে বলে, আমি কার সামনে যাব আর কার সামনে যাব না এটা নিশ্চয় আপনাকে বলে দিতে হবে না। আমার যার সাথে ইচ্ছে হয় কথা বলবো। আর হ্যাঁ, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। শোভন রেগে যায়, কেন মেয়েটা এমন অবাধ্য হচ্ছে? শোভন রেগে তেড়ে এসে বলে, ভালো করে বলছি, যদি না শোনো অন্য ব্যবস্থা করব। আমাকে রাখতে বাধ্য করো না মিস মেঘলা, নয়তো ফল ভালো হবে না গো। যাও। কিছু বলল না মেঘলা, রেগে বেরিয়ে গেল। শোভন ধপ করে চেয়ারে বসে পড়ল। ও নিজের কাণ্ডে নিজেই বেশ অবাক হচ্ছে। মেয়েটা সত্যি ওকে পুরোপুরি বশ করে নিচ্ছে, কিন্তু এর শাস্তি যে মেঘলাকে পেতেই হবে। সময় প্রবহমান, সে তার মতোই ছুটে যায়। জীবন থেকে 1 সেকেন্ড চলে যাওয়া মানে সময় পাতা থেকে কিছু মুহূর্তে চলে যাওয়া। আর সময়টা আর কখনোই ফিরে পাওয়া যায় না। একদিন কেটে যাওয়ার মানে জীবনের পাতা থেকে একটা দিন কেটে গিয়ে মৃত্যুর দুয়ারে এক ধাপ এগিয়ে আসা। সময়ের মূল্য অপরিসীম, তা হয়তো হেলা ছেড়ে দিলে জীবন থেকে কয়েকটা মূল্যবান মুহূর্ত হেলায় ফেলে দেওয়া হয়। এর মধ্যে কেটে গেছে 15 দিন। এই 15 দিন মেঘলা আরো পাল্টে গেছে। কাজ ছাড়া শোভন এর সামনে যায় না। একবার চোখে লাগার মতো ইগনোর করছে শোভনকে। গোধূলি পড়েছে, বাইরে আবছা আলো, আবছা আধারে হাতছানি এর মাঝে লালচে হয়ে গেছে। আকাশ তীব্র হাওয়া বইছে, হাওয়ার তালে কাশফুলগুলো একবারে ফেলে যাচ্ছে। ঢেউহীন নদীর পানিগুলো হাওয়ার বেগে শব্দ তৈরি। কি সুন্দর শব্দ! ঝুন করে চুরির আওয়াজে, সাথে পানি আর তীব্র হিমেল বাতাসের শব্দ সংমিশ্রণ হয়ে মধুময় সুরেলা শব্দ তৈরি করছে। অহনা আর মেঘলা বিকেল হয়ে আসতেই বেরিয়েছে। আজ 3টা বাজে। মেঘলার বাড়ি চলে এসেছিল। কাজের খুব একটা চাপ নেই। নারায়ণগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অহনা। মেঘলা শাড়ি পরেছে মেঘলা, আর অহনা আকাশি রঙের জর্জেট শাড়ি, সাদা রঙের এক ব্লাউজ। চুলগুলো ছেড়ে রাখা, কারো মুখের কৃত্রিম সাজগোজ নেই, আর হাত ভর্তি সাদা রঙের চুল। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর অহনা ব্যস্ত হয়ে পড়ল ছবি তোলার জন্য।
মেঘলা ছবি তুলতে ভালো লাগে না, তাই সিঁড়িতে বসলো। প্রকৃতি অনুভব করতে এসেছে, সময়টা উপভোগ করতে এসেছে, ছবি তুললে সময় নষ্ট করতে নাকি। হঠাৎই নিজের সাথে কারো উপস্থিত টের পায়, পাশে ফিরে তাকালো মেঘলা। পাশে থাকা মানুষটাকে দেখে অবাক হলো, বিরক্ত হলো। শোভন এসেছে, পরনে সাদা শার্ট, চোখে কালো সানগ্লাস। এই লোকটা এখানে কি করে এলো? মেঘলা তো বলছিল অহনা যে শোভনকে না বলে, আর ওর জানা মতো অহনা বলেনি, তবে ও এলো কি করে? মেঘলা রাগিয়ে শক্ত কণ্ঠে বলে, আপনি এখানে কি করে এলেন? শোভন একটু মেঘলার দিকে চেপে এসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি করে আবার? গাড়ি দিয়ে এসেছি। বিরক্ত হলো মেঘলা। শোভনে এমন খেয়ালি কথা। সুমন নামের বদলোকটা আজকাল মেঘলার একদম সহ্য হয় না। দেখলেই রাগ গা জ্বলে যায়। যে মানুষটাকে দাম দেয় না, সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে আর মানুষকে ছোট করে দেখে, সে সব মানুষকে মেঘলা কখনো পছন্দ করে না। তাও কিছুদিন বেহায়া মন এর সায় পেয়ে কি ভয়ঙ্কর অনুভূতিতেই না জড়িয়েছিল, কিন্তু একদম বুঝতে পার যা ছিল সবই আবেগ। মেঘলা একরাশ বিরক্ত নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমরা এখানে এসেছি জানলেন কি করে? আপু তো বলেনি। আর আমার সাথে এসে বসলেন কেন? সরুন এখান থেকে। আবার সেই দিনের মতো ফেলে দেওয়ার ধান্দায় আছেন নাকি? মেঘলা এতগুলো প্রশ্ন শুনে শোভন কিঞ্চিত বিরক্ত হয়। মেয়েটা আজকাল মাত্রাতিরিক্ত প্রশ্ন করে। এত প্রশ্ন একসাথে কেউ কাউকে করে? সুবন মেঘলার দিকে তাকিয়ে বলে, আরে এত প্রশ্ন একসাথে? আচ্ছা আচ্ছা বলছি। প্রথমত, আমি তোমাকে সেই দিন ফেলিনি, তুমি নিজেই পড়েছো। আর তোমার এখানে কিভাবে এসেছো তা তোমার আপু বলেনি ঠিকই। তা জানা আমার জন্য মোটেও চাপ নয়, তা তুমি বুঝবে না। এইটুকু বলে থেমে আরেকটু মেঘলার কাছে চেপে সানগ্লাসটা হাতে নিয়ে বলে, কি বললে জানি। আর ও হ্যাঁ, তোমার পাশে এসে বসলাম কেন এইটুকু বলে ভুরু নাচিয়ে এক হাত পিছন দিয়ে হালকাভাবে মেঘলার কোমর চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বাঁকা হেসে ফিসফিস করে বলে, আমার বউ যেখানে বসবে আমিও তো সেখানেই বসবো, তাই না মিস? না না, মিস নয়, মিসেস মেঘলা হাসান। হঠাৎ শোভনের এমন ব্যবহার ভিতরটা নড়ে উঠল মেঘলার। বেহায়া মন যেন ছুটে যাবে এখনই, আর আবেগগুলো উস্ত্রে পড়ে। কি করছে শোভন? এ কোন শোভনকে দেখছে? এমন অস্বাভাবিক আচরণ, এর মানে কি? কি চায় এই লোকটা? মেঘলাকে একবারে দুর্বল করে দিতে চায়, যাতে করে আরো বেশি কষ্ট দিতে পারে। দুর্বলতার সুযোগ নিয়ে কারো কষ্ট দিবে না। এখন নিজেকে কঠোর রাখতে হবে। শোভনের এমন ব্যবহার করলে চলবে না। মেঘলা কোমর থেকে শোভনের হাতটা ছাড়িয়ে শক্ত কণ্ঠে বলে, এসবের মানে কি স্যার? এমন অসভ্যতাম করছেন কেন? ছাড়ুন আমায়। শোভন শুনল না মেঘলার কথা, বরং আরো চেপে বসে কোমরটা শক্ত করে ধরে কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমাকে অসভ্য বানিয়ে দিয়ে অসভ্যতাম সহ্য করবে না তা কি করে হয় বলো তো সুন্দরী? আমার নিজের মায়ায় ফাঁসিয়ে অসভ্য যখন বানিয়েছ, এর দায়ের ভার তো তোমারই নিতে হবে, তাই না বউ? কেঁপে উঠে মেঘলা এবার শোভনের মুখে বউ শব্দটা ওকে আরো দুর্বল করে দিচ্ছে। আচ্ছা, হঠাৎ শোভনের কি হলো এমন করছে কেন? শোভন তো মেঘলাকে সহ্য করতে পারছে না। তবে এসব এর মানে কি? মেঘলা অসহ্য লাগছে। সব কি হচ্ছে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো শোভনের? মেঘলা নড়ে চড়ে বসে রাগী কণ্ঠে বলে, হয় কে আপনার বউ? শোভন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তুমি বোধহয় ভুলে গেছো আমাদের বিয়ে হয়েছে আরো 2 মাস আগে। শোভনের এমন কথা শুনে বিস্মিত চোখে তাকায় শোভনের দিকে। পরক্ষণে কোমর থেকে ছিটকে শোভনের হাতটা ছড়িয়ে উঠে দাঁতে দাঁত চেপে কণ্ঠে বলে, হোয়াট? কিসের বিয়ে? এটা কে বিয়ে বলে? না, এই বিয়ে মানি না আমি। দূরে থাকুন আমার থেকে। বলে উঠে অহনার কাছে গিয়ে দাঁড়ায়। রাগে গা জ্বলে যাচ্ছে মেঘলার। এটা কি খেলনা নাকি? যখন ইচ্ছে হবে বলবে আমি বিয়ে মানি না, আমায় ফাঁসিয়ে বিয়ে করছো, আবার যখন ইচ্ছে হবে বলবে তুমি আমার বউ। কি চাইছে টা কি? আবার এমন ভালো ব্যবহার করে নিজের উপর বিশ্বাস
আমি অপমান করার চেষ্টা দিবে। না, এটা কখনোই আর হবে না। যে বিয়েটার কোনো সময়ের মূল্যই ছিল না, আজ হঠাৎ বউ বউ করছে কেন? মেঘলাকে এমন রেগে থাকতে দেখে অহনা বলে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? মেঘলা আড়ষ্ট হয়ে শোভনের দিকে তাকিয়ে অহনাকে বলে, উনি এখানে কি করে এলেন? আর কেন এসেছেন? অহনা জানতো এমন কিছু হবে, তাই দূরে এসে দাঁড়িয়েছিল। অহনা আমতা আমতা করে বলে, আমি ওকে বলিনি ও কিভাবে এখানে আসলো তাও জানি না। সুবন এসে মেঘলার সামনে দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বলে, আরে রেগে যাচ্ছ কেন? বউ যেখানে হাজবেন্ড তো সেখানেই থাকবে, তাই না? আমি কি আমার সুন্দরী বাচ্চা বউটাকে একা ছেড়ে দিতে পারি? শোভন এহেন ঠোঁট কাটা কথা বাচ্চা শুনে মেঘলা অহনার দিকে তাকায়। অহনা বিয়েটা ব্যাপারে জানতো না, কিন্তু অহনাকে দেখে স্বাভাবিকই লাগছে, চেহারা কোনো বিস্ময় ভাব নেই। মেঘলা কিছু বলবে এর আগে অহনা কিঞ্চিত ঠোঁট চেপে হেসে বলে, তুই তোর বউকে সামলা, আমি একটু আশেপাশটা ঘুরে আসছি বলে অহনা চলে গেল। অহনা এমন কথায় মেঘলা অবাক হয়ে অহনা যাওয়ার দিকে তাকায়। পরক্ষণে রাগ দেখে অহনার পিছু পিছু যাবে, এর আগে শোভন হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের বুকে সাথে মিশিয়ে নেশাক্ত কণ্ঠে বলে, এমন করছো কেন? আগে তো এমন করতে না তুমি। জানো তোমার ইগনোর গুলো কতটা ভোগাচ্ছে আমার? এমন করে ভর্ৎসনা করলে পারতে আমাকে। নিজের মায়া ফেলে এখন আমাকে ইগনোর করা হচ্ছে। কেন এমন করছো? আমি যে আর আমার মধ্যে থাকতে পারছি না। আমার বুকে বা পাশটা জুড়ে তোমার বিচরণ। আমি জানি আমি এতদিন অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য দুঃখিত। এখন আমার তোমাকে চাই, খুব করে চাই। শোভনের এমন কথা মেঘলা তাচ্ছিল হাসল। যখন ও শোভনকে ভালোবাসতো তখন অপমান ছাড়া কি পেয়েছিল? বিয়েটা তাচ্ছিল ভাব দেখিয়েছিল শোভন। এও বলেছে ও এটা উটকো ঝামেলা ফাঁসিয়ে বিয়ে করেছে। এখন সে মানুষটা তার অনুভূতির কথা মেঘলাকে বলছে। মানবে না মেঘলা? কেন মানবে? কম তো অপমান করেনি, দামও দেয়নি। মিডল ক্লাসের মেয়ে বলে অপমান করেছে। মেঘলা তাচ্ছিল্য কণ্ঠে বলে, আমার মতো মিডল ক্লাস মেয়ে আপনার সাথে যায় না স্যার। আর এসব আমাকে বলবেন না। এ বিয়েটা মানি না আমি। আর না মানি আপনাকে। আগেই বলছি দূরে থাকুন আমার থেকে বলে চলে যেতে নিলেই হঠাৎ শোভন সেই অনাকাঙ্ক্ষিত কথাটি বলে, যা শোভন কেন কারো জানার কথা না। তুমি তো আমায় ভালোবাসো, তবু কেন এমন করছো? শোভনের কথায় কেঁপে উঠল মেঘলা। কি বলছে শোভন? ও কি করে জানলো? ও তো কাউকে বলেনি, এমনকি অহনাকেও। তাহলে? মেঘলা সোজা দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কে বলছে এসব আপনাকে? আর কিসের ভালোবাসা? আমি কাউকে ভালোবাসি না। আর আপনাকে? প্রশ্নই ওঠে না। মেঘলার কথা শব্দ করে হাসলো শোভন। তাকে মেঘলা আরো ঘাবড়ে যায়। শোভন মেঘলার মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি আমায় ভালোবাসো আমি জানি। আর তোমার ডায়েরিতে নিজে লিখে রেখেছ। আমি পড়েছি সেই দিন। তোমার সেন্স ফিরছিল না, তাই আমি ওখানে বসেছিলাম তোমার ঘরে। আর তখনই তোমার টেবিলে অপুর ডায়েরিটা পাই আমি। মেঘলার ডায়েরির কথা শুনে আরো ঘাবড়ে গেল। তাহলে কি শোভন সব পড়েছে ডায়েরিতে? সেগুলো ছাড়াও আরো অনেক কিছু লেখা ছিল, ওইগুলো পড়েছে? মেঘলা আমতা আমতা করে বলে, কিসের ডায়েরি? মিথ্যে বলছেন কেন? মেঘলার কথা শেষ হতেই শোভন গিয়ে ওর গাড়ি থেকে আকাশি রঙের একটা কাবার পেজওয়ালা একটি ডায়েরি নিয়ে আসলো। মেঘলা ডায়েরিটা দেখে একটু স্বস্তি পেল। এটা নতুন ডায়েরিটা, যার মাঝে সব শোভনকে নিয়ে লেখা। শোভনের ডায়েরির মাঝে পাতা খুলে দেখিয়ে বলে, এগুলো মিথ্যে? মেঘলা ছো মেরে ডায়েরিটা নিয়ে কাট কাট কণ্ঠে বলে, না মিথ্যে না। হ্যাঁ, আপনাকে ভালোবাসতাম, কি হয়েছে তাতে? এখন ভালোবাসি না। যা ছিল একপাক্ষিক ছিল। কি পেয়েছি আমি? অপমান আর অবহেলা। কেন আপনাকে ভালোবেসে নিজের সম্মান নষ্ট করতে যাব? এই ডায়েরি পড়ে দয়া করে আমাকে নিজের বউ বউ বলছেন। প্রয়োজন নেই আপনাকে আমার। চলে যাব আমি। কোনো পেপার টেপার মানি না। দেখি আপনি আমায় কি করতে পারেন। এইসব অনুভূতি আমার কাছে মরীচিকা।
একটা আবেগ ভাসছিলাম, মুহূর্তে পড়েছিলাম। ভালোবাসা ছিল কিনা জানি না। ভালোবাসি না আপনাকে, শুনছেন? ভালোবাসি না বলে ডায়েরিটা ছুঁড়ে গিয়ে নদীতে ফেলে দেয়, আর সাথে সাথে গালে ঠাস করে থাপ্পড় পড়ে। শোভনকে চোখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে খুব রেগে আছে, কিন্তু সেদিকে তোয়াক্কা করলো না মেঘলা। ও নিজেও রেগে আছে, দয়া দেখাতে এসেছে ডায়েরি পড়ে। দয়ার প্রয়োজন নেই, আর লোকটাকে তো নাই। শোভনকে সহ্য হচ্ছে মেঘলা। আবার আরেক গালে থাপ্পড় বসিয়ে দিল মেঘলার, মাথা ঘুরে যায় এবার, তবু দাঁতে দাঁতে চেপে দাঁড়ায়। শোভন হাত ধরে নিজের কাছে এনে গাল শক্ত করে চেপে ধরে বলে, সাহস বের অনেক তাই না? কিছু বলছি না তাই যা খুশি বলছো। ওটা ফেললে কেন? আর কি বলবে? চলে যাবে? এত সোজা? নিজের প্রণয়স্পর্শী হয়ে আমার প্রণয় আসক্ত করছো তুমি। তোমার শাস্তির কঠিনতম দিব আমি। আমার প্রণয়স্পর্শীও করব তোমায় আবার। নিজের জাদুতে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নিজেই পালাচ্ছ। তবে শুনে রাখো, সেই গুড়েতে বালি। তুমি চাইলো তুমি আমার, তুমি না চাইলো তুমি আমার। শুনে রাখো মেয়ে, আরেকটা দিন যদি যাওয়ার কথা বলো, ঠ্যাং ভেঙে রেখে দিব। তুমি আমার ভালোবাসা আর নাই বাসো, আমাকে তোমার চাইবা না কিন্তু তোমাকে আমার প্রয়োজন, আমি তোমাকে চাই। তাতে তোমার মত থাকুক না না থাকুক, প্রণয়স্পর্শ হয়ে আমার মনে এসে নিজের নেশা আমাকে আসক্ত করে দূরে চলে যাবে? তা তো হবে না। আমি আবার মত্ত হব তোমার নেশা। এবার সর্বকালের জন্য যা তুমি চাও বা না চাও। চারদিকে আঁধার ঘেরা পরিবেশ, না খুব একটা আঁধার নয়, এ যে আলোর আঁধারে মিলেমিশে এক হওয়ার পরিবেশ। রাত হয়েছে বেশ খানিকক্ষণ আগেই, এখন ঘড়িতে 8টা 10 বাজে। আকাশে আজ মস্ত চাঁদ উঠেছে, আর এর চারপাশ ঘিরে আছে গুটি গুটি জমকালো চকচকে হীরের ন্যায় তারা। আজও জোছনায় ঘেরা আকাশ, চাঁদের আলোটা নদীর স্বচ্ছ পানিতে পড়ে ঝলমল করছে নদীটা। একবারে শেষ সিঁড়িতে পা ভিজিয়ে আনমনে বসে আছে মেঘলা, পাশে পা উঠে বসে আছে অহনা। এর একটু দূরে মোটা একটা আম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে মেঘলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে সবুজ। আশেপাশে পিনপতন নীরবতা, মনে হচ্ছে কিছুক্ষণ আগে কোনো একটা ঝড় বয়ে গেছে, আর ঝড়ের পর চারদিক যেমন স্তব্ধ হয়ে যায় তেমন হয়ে গেছে। আজ মেঘলা শোভনকে অনেক কথা শুনিয়েছে, বিনিময় অনেক ধমকও খেতে হয়েছে। হঠাৎই নীরবতা ফোরন কেটে নদীর পাড় থেকে কিছুটা দূরে চায়ের টং থেকে আবছা গানের স্বর ভেসে আসছে। তাতে অল্প কাছে ডাকছে আর আগলে আগলে রাখছে, তবু অল্পে হারাচ্ছে আবার। অন্যদিকে মন থাকলেও গানটা কানে ভেসে আসতে আর চোখে শোভনের দিকে পরখ করে চোখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কিছু ভাবছিল মেঘলা এতক্ষণ। শোভন হঠাৎ পাল্টে যাওয়াটা কেমন যেন লাগলো, তবুও যেমনই হোক শোভনের সামনে গলবে না, কিছুতেই না। নিজেকে শক্ত রাখতে হবে। আচ্ছা, যতটা শক্ত রাখার চেষ্টা করছে, আদৌ কি মেঘলা পারবে তা এত সহজে? চোখের সামনে ভালোবাসার মানুষটা এমন পাগলামো করবে, মন কি এমন কঠিনই থাকবে? নিজেকে কি আদৌ ঠিক রাখতে পারবে? বেহায়া মন যে ছুটে গিয়ে শোভনের ডাকে সাড়া দিতে চায়, কিন্তু না, ও দেবে না সাড়া। কেন দিবে? কম তো কষ্ট দেয়নি। মেঘলা নিজেই স্থির করলো, ভিতরটা যদি ভেঙে চুরমার হয়ে যায়, তবুও সে বাইরে দিয়ে মচকাবে না, শোভনের সামনে আর নিজেকে দুর্বল রাখবে না। মানুষের দুর্বল মানুষকে বেশি কষ্ট দেয়। এতদিন অনেক কষ্ট পেয়েছে, আর শোভনের ডায়েরি পড়ে ভালোবাসা নামক সিম্প্যাথি দেখাচ্ছে। কাল আবার ওর স্বার্থে আঘাত লাগলে অপমান করবে না, তার নিশ্চয়তা আছে। এক পক্ষের ভালোবাসায় কষ্ট ছাড়া আর কিছুই হয়তো পাওয়া থাকে না। জীবনটাই বিষাদ ঘেরা, আলোর রেশ দেখা যায় না। আচ্ছা, এমন ও সাথে কেন হয়? হঠাৎ মেঘলা ভাবনার ছেদ ঘটিয়ে শোভন শক্ত কণ্ঠে বলে,
পানি থেকে পা উঠাও, ঠান্ডা লেগে যাবে। শোভনের এমন কথা, কেয়ারিং কথাবার্তা শুনে হাসল অহনা। আজও সত্যি শান্তি শান্তি লাগছে। শোভন যে দিন জেনেছে মেঘলা ওকে ভালোবাসে, প্রথমে অনেক রাগ হয়েছিল, পরক্ষণে প্রতিদিন ওর ডায়েরির বাচ্চা বাচ্চা কথাগুলো পড়ে ওর প্রতি দুর্বল হয়ে পড়ে। মেঘলা ইগনোর করার ব্যাপারটাও আরো বেশি জড়িয়ে পড়ে। এরপর সবটা অহনাকে জানায়, এমনকি বিয়ের কথাটাও। বিয়ের কথা শুনে অহনা বেশ অবাক হয়েছিল, সাথে রাগও করছিল যে দুটো মাস মেঘলা একসাথে থেকেছে, অথচ মেঘলা কিছুই বলেনি, আর শোভনও কিছু বলেনি। পরক্ষণে শোভন বুঝিয়ে বলায় রাগ কমেছিল, কিন্তু বিয়ের কথাটা শুনে অহনা বেশ আনন্দ লাগছিল। কারণ ও সব সময় এটাই চেয়েছিল যে সাপে নেউলে যুদ্ধ ছেড়ে কোনো ঘটুক। কি অদ্ভুত আল্লাহর নীলা খেলা! ভাগ্যে হঠাৎ ওদের মিলিয়ে দিল। কাকতালীয় ভাবে বিয়েটা থেকে শুরু করে মেঘলা শোভনের সহকারী নার্স হিসেবে জয়েন করা পর্যন্ত সব অহনার কাছে একটা ইন্টারেস্টিং মুভির মতো লাগছে। কথা কি কানে যায় না? পা উঠিয়ে বসো, নয়তো চলে বাড়ি যাব। শোভনের কর্কশ কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে আসা অহনা। মেঘলা উত্তর না দিয়ে পা তুলে বসলো, আর শোভনের সাথে কথা বলবে না। এ কঠোর সিদ্ধান্ত নিয়ে যা ভেবে রেখেছে তা করার আগ পর্যন্ত চুপ থাকতে, কোনো কথা বলবে না। এতদিন ওকে এত এত ভাবে কষ্ট দিয়ে এখন দয়া দেখাতে এসেছে, যে ওকে ছোট করছে। প্রথম থেকে কথা বলা উচিত ছিল না। ওর ভালোবাসা পাওয়ার অধিকার শোভনের নেই। আর সময় তো কথা বলে মাথা খেয়ে নেয়, ধমক দিলে পুরো ঝেঁকে ধরে। আজ এই মেয়েটার কথা বলছে না কেন? শোভনের রাগ হলো, আর সময় হলো মেঘলার মৌনতা পছন্দ করত, কিন্তু আজ ওর মৌনতা একদম ভালো লাগছে না। শোভনের মেঘলার দিকে তাকিয়ে থেকে কিছু একটা গভীর ভাবে ভাবতে, আচ্ছা এই মেয়েটার মাথায় কিছু চলছে নাকি? নয়তো এই মেঘলা এত চুপচাপ থাকার মেয়ে নয়। কি ঘুরছে ওর মাথায়? ভালো কিছু তো নিশ্চয় ঘুরছে না। সবসময় তো শোভনকে কিভাবে জ্বালাবে তাই ভাবে। সবার মাঝে আবার নীরবতা বিরাজ করছে, পানির আওয়াজে পরিবেশটা মনোমুগ্ধকর লাগছে। নদীর পাড়ে কিছুটা দূরে অনেকগুলো বাঁশ গাছ, যেখান থেকে কয়েকটা ঝিঁঝি পোকার ডাক কানে ভেসে আসছে। অহনা আর বসে থাকতে ভালো লাগছে না, তাই উঠে দাঁড়িয়ে ঘড়ি দেখে মেঘলাকে বলে, এই মেঘলা, যাবি না? 9টা বেজে গেছে, এখন না বের হলে যেতে যেতে 12টা বেজে যাবে। মেঘলা উত্তর দিল, না। এবারও সে তো গভীর চিন্তায় মগ্ন কিছু নিয়ে। শোভন অবাক হলে, কি হলো মেয়েটার? এতক্ষণ চেঁচিয়ে ঝগড়া করে এখন আবার নিশ্চুপ হয়ে গেছে। হঠাৎই সবুজ ঘাসগুলো কেহুতো একটি ডাহুক পাখি এসে ডানা ঝাপটে দাঁড়ালো। ডানা ঝাপটানো আওয়াজ পেয়ে পিছন ঘুরল মেঘলা। ডাহুকটা আপন মনে কিছু খুঁজছে আর ডাকছে, তা দেখে অজান্তে হাসে। মেঘলা অনেকদিন পর এই পাখি দেখলো। শহরের দিকে এই পাখি খুব একটা দেখা যায় না, তবে গ্রাম শহর এলেই ডাহুকে দেখা মিলে। শোভন মুগ্ধ নয়নে মেঘলার নজর কাড়া হাসির দিকে তাকালো। হাসলে মেয়েটাকে এত সুন্দর লাগে, কই আগে তো খেয়াল করিনি। নাকি খেয়াল করলেও পাত্তা দেয়নি। হিমেল বাতাসে অবাধ্য চুলগুলো মুখের কাছে লেপ্টে গেছে। উষ্ট্র যুগল এর ওই সুন্দর হাসিটা ঢেকে দিল। কিঞ্চিত বিরক্ত হলো শোভন চুলগুলোর ওপর। কেন ওর প্রেয়সীর মুখ ছুঁয়ে দিবে? কেন এই নজর কাড়া হাসিটা ওর চোখ থেকে আড়াল করে দিল চুলগুলো? ঘোর অন্যায় করলো। ওর প্রেয়সীকে ছোঁয়ার অধিকার শুধু ওর। শোভনের মনে হচ্ছে চুলগুলো ঘোর অন্যায় করলো, যার শাস্তি কঠিন হওয়া উচিত। নিজের কাণ্ডে নিজেই হাসল শোভন। মাথাটা আজকাল একেবারে গেছে, মস্তিষ্ক মন সবই তো ওই মেয়েটা দখল করে নিয়েছে। সবকিছু আর থাকছে কই? মেয়েটা ওকে পাগল বানিয়ে ছাড়বে নাকি? ভিতর বাইরে পুরোটা নিয়ে নিস্তেজ করে দিয়েছে ওকে। ক্ষণে ক্ষণে ভস্ম হয়ে যাচ্ছে। এই মেয়ে কি সে খেয়াল রাখে? শোভন হেসে মিনমিনিয়ে বলে, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।